শুভ সকাল। দেশ ও প্রবাসী যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান পলাশ। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আপনাদের জানিয়ে দিয়ে থাকি আজকে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। এছাড়া এই আয়োজনে আজ আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হবেন আমাদের প্রতিনিধি, সেখানকার থেকে প্রকাশিত দৈনিকগুলোর সংবাদ শিরোনাম নিয়ে কাজী মাহফুজুল হক। দর্শক, শুরুতেই আমি আপনাদের জানিয়ে দিতে চাই আজকে ঢাকা থেকে প্রকাশিত উল্লেখযোগ্য জাতীয় দৈনিকগুলোর সংবাদ শিরোনাম। প্রথমেই আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের আজকের প্রধান শিরোনাম হচ্ছে করোনায় বেড়েছে প্রযুক্তি নির্ভরতা, সমাজবিজ্ঞানীরা বলছেন নিউ নর্মাল লাইফ। ডিজিটাল কেনাকাটা ও লেনদেনে ঝুঁকছে মানুষ, অনলাইন ভিত্তিক কেনাকাটা বেড়েছে 20%। রাজনীতিও হয়ে গেছে ডিজিটাল, ভিডিও বার্তা, ভিডিও কনফারেন্সে চলছে বৈঠক। একটি উল্লেখযোগ্য সংবাদ আছে এখানে, নন এমপিও শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর 46.5 কোটি টাকা অনুমোদন। নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রী 46 কোটি 63 লাখ টাকার বিশেষ অনুদান দিয়েছেন। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় 1,05,785 জন শিক্ষক কর্মচারীকে প্রধানমন্ত্রীর এই অনুদান দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া আরও কয়েকটি সংবাদ শিরোনাম আছে, শনাক্তের হার 20%-এর নিচে নামছে না, নতুন মৃত্যু 39, নতুন শনাক্ত 3,946, মোট মৃত্যু 1,629, মোট শনাক্ত 1,26,606। এছাড়া এখানে হার নির্ণয় করা হয়েছে, মৃত্যুর হার 1.28%, শনাক্তের হার 21.9%। গণস্বাস্থ্যের কিট নিবন্ধনের অনুমোদন দেয়নি ওষুধ প্রশাসন, ভ্যাটে বড় ছাড় আসতে পারে, মঙ্গলবার বাজেট পাস। এরপরেই আছে আমার হাতে দৈনিক সমকাল। দৈনিক সমকালের আজকের প্রধান শিরোনাম হচ্ছে সঞ্চয় ভেঙে খাচ্ছেন মধ্যবিত্ত। করোনার কারণে অনেকেই চাকরি হারিয়েছেন, যারা চাকরি হারিয়েছেন তারা তাদের সঞ্চয়ের টাকা তুলে ছোটোখাটো ব্যবসা করার চেষ্টা করছেন। আসলে এটি একটি বাস্তব চিত্র দেখা যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন দেশে। এছাড়া একটি বিশেষ লেখা রয়েছে এখানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদের বরাত দিয়ে। তিনি বলছেন সামাজিক নিরাপত্তায় বরাদ্দ কর্মসংস্থান বাড়াতে হবে। 1.25 লাখ আক্রান্তের 40 সুস্থ, দেশে 24 ঘন্টায় শনাক্ত 3,946, মৃত্যু 39। সরিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্যের ডিজিকে। বিশ্বচিত্র, একদিনেই ভারতে শনাক্ত 17,000। এলাকায় নয়, নিজেদের উন্নয়নে ব্যস্ত তারা, একটি বিশেষ রিপোর্ট এখানে আছে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের 5,500 কোটি টাকা, জিজ্ঞাসাবাদ শেষে পাপুল কারাগারে। করোনায় আটকে আছে মামলার রায়, অনলাইন ও মোবাইলে চলছে মাদক কারবার। এরপরেই আছে আমার হাতে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রধান শিরোনাম হচ্ছে কিটের মজুদ কম। এখানে বলা হয়েছে ল্যাবে কম পরীক্ষা, বুথে কম নমুনা সংগ্রহের নির্দেশ, কিট সাশ্রয়ে পরীক্ষার নতুন পদ্ধতি। অধিদপ্তর বলছে গতকালও 65,000 কিট এসেছে, আগে ছিল 1 লাখ। ল্যাবের গ্রাহকরা বলছেন অল্প করে 2-3 দিন চলবে। 66 ল্যাবে সর্বোচ্চ পরীক্ষা 17,999, প্রতি মেশিনের সক্ষমতা দিনে 41,580টি পরীক্ষা। পরীক্ষার সুযোগ বাড়বে, এটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরের বরাত দিয়ে সংবাদটি করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী করোনা যুদ্ধে আমরা সৈনিক, সেনাপ্রধান ভুতুরে বিদ্যুৎ বিল নিয়ে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত। জুনের 25 দিনে মৃত্যু শনাক্ত মেয়ের দ্বিগুণ। 17 দিনের রিমান্ড শেষে কুয়েতের কারাগারে এমপি পাপুল। কোরবানির পশু পর্যাপ্ত আতঙ্কে খামারি ও কৃষকেরা, ঢাকায় বসছে 30 পশুর হাট। এরপরে আরও কয়েকটি সংবাদ শিরোনাম আছে দেশ রূপান্তরের।
শত কোটির বেশি টাকা নিয়ে লাপাত্তা ক্রেস্ট সিকিউরিটিজের মালিক। ওয়েব সিরিজ বিতর্ক, জিপিও রবির ব্যাখ্যা তলব তথ্য মন্ত্রণালয়ের। 3 বছর ধরে ঋণ নিতে পারবে ব্যাংক, শিল্প ও সেবা খাতে প্রণোদনা। বিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন খাতের লাখো কর্মী বেকার, বিশ্বে শনাক্ত 95 লাখ ছাড়িয়েছে। সচিবালয়ে বসে থাকা মন্ত্রীর একমাত্র কাজ নয়, জাহিদ মালেক। এই বিষয়টি নিয়ে অনেকদিন বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন এসেছিল যে সচিবালয়ে অফিস করছেন না স্বাস্থ্যমন্ত্রী। এরপরে গতকালকে তিনি তার কার্যালয়ে গিয়েছিলেন, সচিবালয়ের কার্যালয়ে, সেখানে তিনি এই কথাটি বলেছেন যে সচিবালয়ে বসে থাকা মন্ত্রীর একমাত্র কাজ নয়। এরপরেই আছে আমার হাতে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম হচ্ছে অক্সিজেন ঘাটতি থেকেই যাচ্ছে। দেশে অক্সিজেনের উৎপাদনকারী 4 প্রতিষ্ঠান। দেশে অক্সিজেন সিলিন্ডার আছে 75 থেকে 80 হাজার। মহামারীর শুরু থেকে অক্সিজেনের গুরুত্বের কথা বলা হচ্ছে, গুরুত্ব পায়নি সরকারি কর্মকর্তাদের কাছে। সমস্যা দূর হতে সময় লাগবে। নতুন নিয়োগ প্রক্রিয়া বন্ধ, চাকরি প্রার্থীরা হতাশ। শিক্ষার্থীদের উচিত এ সময় নিজেদের তৈরি করা, সরকারের উচিত উদ্যোক্তাদের সহায়তা করা। 41তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আটকে গেছে। 41তম বিসিএসের আবেদন করেছেন 4,75,000 প্রার্থী। 40তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল স্থগিত। আটকে আছে 38তম বিসিএসের চূড়ান্ত ফল। সরকারের উচিত হবে যেসব প্রতিষ্ঠান বা উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের খুঁজে বের করা, এসব খাতে প্রণোদনা দিয়ে টেনে তুলতে হবে। আলী ইমাম মজুমদার বলেছেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব তিনি। এরপরেই আছে 2.5 মাসে 53 জন চিকিৎসকের মৃত্যু। এটি একটি বেদনাদায়ক খবর। অবশ্যই প্রত্যেকটি মৃত্যুই বেদনাদায়ক করোনায়, কিন্তু করোনার ফ্রন্টলাইন যোদ্ধা যাদেরকে আমরা বলি চিকিৎসক, এবং দেশের অনেক বড় বড় চিকিৎসকও এই করোনায় মৃত্যুবরণ করেছেন। সবশেষ তথ্য মতে প্রায় 53 জন চিকিৎসক এই করোনায় ইন্তেকাল করেছেন। এছাড়া এখন পর্যন্ত 1268 জন চিকিৎসক করোনায় আক্রান্ত। গত বুধবার রাত থেকে গতকাল পর্যন্ত 4 চিকিৎসকের মৃত্যু। সাংসদ শহীদকে কারাগারে পাঠালেন কুয়েতের আদালত। গল্পটি সেই তরুণ চিকিৎসকের। এটি একটি ভিন্নধর্মী শিরোনাম। এছাড়া করোনা নিয়ে যে শিরোনামটি করেছে প্রথম আলো, আক্রান্ত 1.6 লাখ, মৃত্যু 16,000 ছাড়ালো। দেশে সরকারি মৃত্যুর যে হিসাব পাওয়া যাচ্ছে তার বাইরে করোনা উপসর্গ নিয়ে অনেকে মারা যাচ্ছেন। সেই চিত্রটি আমরা দেখছি বিভিন্নভাবে, বিভিন্ন হাসপাতালে, ঢাকা এবং ঢাকার বাইরে বা ঢাকা মেডিকেলে। আমরা যেটি আসলে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে তথ্যটি আমরা পাই সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে আপনার যে ঢাকা মেডিকেলের করোনা ইউনিটেই বেশিরভাগ রোগী মারা যাচ্ছেন। শনাক্তের হার যেটি আগেও কয়েকটি পত্রিকা উল্লেখ করেছে 21.92%, মৃত্যুর হার 1.28%, সুস্থতার হার 40.67%। এই ছিল আজকের প্রথম আলোর উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। এশিয়ান সংবাদ বিশ্লেষণের আয়োজনে একটা ছোট্ট বিরতি নিতে চাই, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। এ পর্যায়ে আমরা চলে যেতে চাই সরাসরি চট্টগ্রামে। সেখান থেকে প্রকাশিত দৈনিকগুলোর উল্লেখযোগ্য সংবাদ নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন আমাদের প্রতিনিধি কাজী মাহফুজুল হক। কাজী মাহফুজ, শুভ সকাল আপনাকে। আপনি আমাদেরকে জানিয়ে দেবেন আজকে আপনার হাতে থাকা চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিকগুলোর উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম।
ধন্যবাদ পলাশ, শুভ সকাল। আজকেও আমার হাতে দুটি চট্টগ্রামের স্থানীয় পত্রিকা রয়েছে। পত্রিকা দুটির উল্লেখযোগ্য শিরোনাম আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিচ্ছি। প্রথমে আছে দৈনিক আজাদী পত্রিকা। আজাদী পত্রিকা তাদের আজকের প্রধান শিরোনাম করেছে প্রথম পৃষ্ঠায়, স্বপ্নের প্রকল্পে করোনার ধাক্কা, ৬ মাসে বঙ্গবন্ধু টানেলের কাজ এগিয়েছে মাত্র ২.৫%। নির্ধারিত সময় শেষে হওয়া নিয়ে সংশয়। আপনি জানেন যে ২০১৫ সালে কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল নির্মাণের কাজ শুরু হয় এবং চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন ধারণা বাস্তবায়ন, একই সাথে দক্ষিণ চট্টগ্রামকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার জন্য মূলত এই টানেলের কাজ শুরু করা হয় এবং আমরা শুরু থেকে দেখেছি কিন্তু খুব ভালোভাবেই এই কাজ এগোচ্ছিল। তবে করোনার কারণে সেই কাজে অনেকটা মন্থর গতিতে এগোচ্ছে, যার ফলে নির্দিষ্ট সময় অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে সেই নির্দিষ্ট সময়ে শেষ হওয়া নিয়ে একটা সংশয় প্রকাশ করা হচ্ছে। এরপরে যাচ্ছি আজাদী পত্রিকার, তারা প্রথম পৃষ্ঠার আরও একটি শিরোনাম করেছে, শনাক্ত ও মৃত্যু দুটোই বেশি চট্টগ্রামে, পিছিয়ে সুস্থতায়। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের হার যদি আমরা বলি সেক্ষেত্রে চট্টগ্রামে এখন সবচেয়ে বেশি। প্রতিদিনই কিন্তু এখানে করোনা আক্রান্তের হার বাড়ছে। গতকালকেও চট্টগ্রামে ২৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন। এ নিয়ে চট্টগ্রামে সর্বমোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭,২২০ জন, মৃত্যুবরণ করেছে ১৫৬ জন। তবে সেই তুলনায় সুস্থতার হার বলতে গেলে অনেক কম। আমরা দেখেছি যে সিভিল সার্জনের তথ্য বলছে এ পর্যন্ত চট্টগ্রামে সুস্থ হয়েছেন ৮৯৫ জন। এরপরে আজাদী পত্রিকার প্রথম পৃষ্ঠার শেষের দিকে তারা আরেকটি শিরোনাম করেছে, উত্তর কাট্টলিতে যেমন চলছে লকডাউন, নগরীর বাকি ৯ রেড জোনে কবে জানা নেই। চট্টগ্রাম মহানগরীর 10টি ওয়ার্ডকে করোনা ভাইরাসের রেড জোন হিসেবে ঘোষণা করা হয়। এরপরে আমরা দেখেছি 17 জুন 10 নম্বর যে ওয়ার্ড, উত্তর কাট্টলি ওয়ার্ড, সেই ওয়ার্ডকে লকডাউন করা হয় এবং 21 জুন থেকে সেখানে সরকারি ছুটি বাস্তবায়ন করা হয়। তবে বাকি যে 9টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোতে কবে লকডাউন বাস্তবায়ন করা হবে সে নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখন নির্দিষ্ট করে কিছু বলা হয়নি, যদিও সিটি কর্পোরেশন এবং পুলিশের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এরপরে চলে যাচ্ছি দৈনিক পূর্বকোণ পত্রিকা। পূর্বকোণ পত্রিকা তাদের আজকের প্রথম পৃষ্ঠায় লম্বা একটি শিরোনাম করেছে, শ্বাস নিতে চায় চট্টগ্রাম, করোনার ওষুধ সহজলভ্য ও দামে লাগাম টানা জরুরি। আসলে শুধু করোনার ওষুধ নয়, করোনা কালে কিন্তু অন্যান্য ওষুধগুলোর দামগুলোও কিন্তু বাড়ানো হয়েছে আমরা দেখেছি, যদিও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তারা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছেন, জরিমানা করছেন। এরপরে তারা প্রথম পৃষ্ঠায় আরও একটি শিরোনাম করেছে, আইনজীবীদের অসন্তোষ ভার্চুয়াল কোর্ট নিয়ে, শুধু জামিন শুনানি হচ্ছে, অধিকাংশ আইনজীবীর অংশগ্রহণ নেই, স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালুর দাবি, অন্যথায় বর্জনের হুমকি। আসলে ভার্চুয়াল কোর্ট চালুর পর থেকে বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ আইনজীবী আছেন তারা প্রযুক্তির সাথে তেমন বেশি পরিচিত না হওয়ার কারণে ভার্চুয়াল কোর্ট পরিচালনায় তাদের বেশ বেগ পেতে হচ্ছে, সমস্যা হচ্ছে, এই বিষয়টি তারা এখানে তুলে এনেছেন। এরপরে আমরা দেখছি যে আরেকটি শিরোনাম পূর্বকোণ পত্রিকার প্রথম পৃষ্ঠায়, 1 বছরে 25% অগ্রগতি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মোট 89টি পিলার নির্মাণ, সবখানে কাজ সম্ভব হচ্ছে না, বর্ধিত মেয়াদ জুন 2021-2023 সালে শেষের সম্ভাবনা। অর্থাৎ লালখান বাজার থেকে আপনার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ করা হচ্ছে সেই নির্মাণ কাজের মাত্র 25% এগিয়েছে, এটি এখানে বলা হয়েছে। তার পাশে আরেকটি শিরোনাম দেখছি, বন্দরে মিথ্যা ঘোষণায় আনা 4 গাড়ি পণ্য আটক, পালিয়ে যাওয়ার আগেই নিরাপত্তা বিভাগের তৎপরতা। তো এই হচ্ছে আজকের চট্টগ্রামের এই দুটি পত্রিকার আমার কাছে উল্লেখযোগ্য শিরোনাম। পলাশ, ধন্যবাদ কাজী মাহফুজুল হক আমাদের সঙ্গে সকালে যুক্ত হওয়ার জন্য। আসলেই যে বিষয়টি খুবই স্পর্শকাতর যে এই মুহূর্তে করোনার হটস্পটগুলোর মধ্যে অন্যতম নগরী হচ্ছে চট্টগ্রাম। সেখানের প্রশাসনকে অবশ্যই বিষয়গুলো দেখভাল করতে হবে, যেখানে লকডাউন করা হয়েছে সেটা যাতে করে সঠিকভাবে করা যায় এবং রেড জোন চিহ্নিত এলাকাগুলোতে যাতে বিশেষ নজর দেওয়া হয়। এছাড়া স্বপ্নের যে প্রকল্প কর্ণফুলী টানেল সেটি যাতে করে দ্রুত শেষ হয়। করোনাকালে আমরা দেখেছি মেগা প্রকল্পগুলোর কাজ চলছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে যাতে করে অবশ্যই দুটি নগরীকে, এবং এটি একটি স্বপ্নের প্রকল্প কর্ণফুলী টানেল, সেটির কাজ অব্যাহত থাকবে সেটি আমরা হয়তো প্রত্যাশা করব এবং নীতি নির্ধারণেরা সেটি অবশ্যই দেখভাল করবেন। এই মুহূর্তে দর্শক আমাদের সঙ্গে রাজশাহী থেকে যুক্ত হবেন আমাদের প্রতিনিধি, সেখান থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোর সংবাদ শিরোনাম নিয়ে।
আক্তার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে শুভ সকাল। আপনি আপনার হাতে থাকা রাজশাহী থেকে প্রকাশিত দৈনিকের সংবাদ শিরোনামগুলো একটু আমাদেরকে জানিয়ে দেবেন। পলাশ, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে চাই, রাজশাহী থেকে প্রচারিত গুরুত্বপূর্ণ দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো। আমার হাতে যে পত্রিকাটি প্রথমে তার শিরোনাম পড়ছি, দৈনিক সোনার দেশ। আজকে রাজশাহীর দৈনিক সোনার দেশে একটি ক্রোড়পত্র বের হয়েছে এবং এখানে আজকে যে জাতীয় চার নেতা এইচ.এম. কামরুজ্জামানের জন্মদিন, 97তম জন্মবার্ষিকী। ক্ষণজম্মা পুরুষ কামরুজ্জামানের জন্মদিন আজ। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এইচ.এম. কামরুজ্জামানের 97তম বার্ষিকী। 30টি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হচ্ছে, বললেন সিটি মেয়র এইচ.এম. কামরুজ্জামান লিটন। রাজশাহীর নতুন জেলা প্রশাসক আব্দুল জলিল। মাস্ক না পরায় জেল জরিমানা উভয় করছেন রাজশাহী ব্যাপী প্রত্যেকটা উপজেলায়। নগরীদের স্যাভলনের দাম বেশি নেওয়ায় 10,000 টাকা জরিমানা। বাঘাই স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে ঝুঁকি। বাঘাই প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার। রাজশাহীতে খাদ্য ও অর্থ সহায়তা পেয়েছে 5,85,341টি পরিবার। আমার হাতে আরেকটি পত্রিকা, যেটা দৈনিক সোনালী সংবাদ। আমি তার শিরোনামগুলো বলে দিচ্ছি। প্রণোদনা পাচ্ছেন নন এমপিও শিক্ষক কর্মচারী। রাজশাহীর নতুন ডিসি আব্দুল জলিল। রাজশাহী 3 জেলায় করোনায় মৃত্যু 5 জন, নতুন শনাক্ত 166 জন। এই ছিল রাজশাহী থেকে গুরুত্বপূর্ণ পত্রিকা সমূহের শিরোনাম। ধন্যবাদ আক্তার, রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অবশ্যই রাজশাহীতেও করোনার আঘাত আছে এবং সেখানে নতুন আজকে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে আব্দুল জলিলকে। এছাড়া কামরুজ্জামানের জন্মবার্ষিকী। আসলেই তিনি আমাদের জাতীয় চার নেতার অন্যতম নেতা। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণের আয়োজনে এ পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিচ্ছি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পরে আবারও স্বাগত এশিয়ান সংবাদ বিশ্লেষণে। দর্শক, বিরতির আগে আমাদের সঙ্গে চট্টগ্রাম এবং রাজশাহী থেকে আমাদের প্রতিনিধিরা যুক্ত হয়েছেন। এই মুহূর্তে আমার হাতে থাকা আরও কয়েকটি জাতীয় দৈনিকের উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম আপনাদেরকে জানিয়ে দিতে চাই। বাংলাদেশ প্রতিদিন আছে আমার হাতে। বাংলাদেশ প্রতিদিনের আজকের প্রধান শিরোনাম হচ্ছে, সুইস ব্যাংকে বাংলাদেশিদের 5,000 কোটি টাকা। ভারত পাকিস্তানের নাগরিকদের গচ্ছিত অর্থ অর্ধেক কমলেও বাংলাদেশিদের কমেছে মাত্র 130 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন এই টাকাটা মূলত দুর্নীতির টাকা এবং এই টাকাটি ফেরত আনা যায় কিভাবে সে বিষয় নিয়ে তারা কথা বলেছেন, যেটি এবং একটি পরিসংখ্যান দিয়ে বলা হচ্ছে যে এই টাকাটি বাংলাদেশের ব্যাংকে 12টি ব্যাংকে পরিশোধিত মূলধনের চেয়ে বেশি। শেষ পর্যায়ে ট্রায়াল চলছে ভ্যাকসিনের, অর্থাৎ করোনা ভ্যাকসিনের কথা বলা হয়েছে। ভয়াবহ ঝুঁকিতে অন্য রোগীরা। সংক্রমণের ভয় হাসপাতালে, অনেক চিকিৎসকই রোগী দেখছেন না। দোকান লুটের সময় প্রহরী খুন, পুলিশের গুলিতে নিহত 3।
পরীক্ষা হলো না 1 মাসে উপসর্গ নিয়ে মৃত্যু চিকিৎসকের, করোনায় মারা গেলেন বিচারক ও আরও এক চিকিৎসক। ডক্টর আতিউর রহমানের একটি কলাম আছে এখানে, ডলারের বাড়তি দাম, পণ্যের মূল্য বাড়বে। মানুষ বাঁচাতেই এখন রাজনীতি, গণপরিবহনে ভাড়া আদায়ে স্বেচ্ছাচার। এটি আসলে একটি ভয়াবহ খবর। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে বাস চলবে, এই কারণে সরকারের পক্ষ থেকে 60% ভাড়া বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু একটি পরিসংখ্যান দিয়ে যেটি দেখা যাচ্ছে যে যেই ভাড়াটি সরকারি নির্ধারিত হারে 500 টাকা করে আদায় করার কথা ছিল, সেই ভাড়াটি এখন আদায় হচ্ছে 900 টাকা। এরকম করে ঢাকা এবং ঢাকার বাইরের সব রুটেই কোনো জায়গায় বেঁধে দেওয়া ভাড়ায় কোনো গাড়ি চলছে না এবং এটি সাধারণ মানুষকে খুবই বিব্রত করছে। এটি নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন, এভাবে চলতে থাকলে হয়তো একটি অসন্তোষ তৈরি হতে পারেন। এরপরেই আছে আমার হাতে দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠের আজকের প্রধান শিরোনাম হচ্ছে সচল হচ্ছে অর্থনীতি, করোনায় চ্যালেঞ্জ মোকাবেলা। প্রধানমন্ত্রীর 1,03,000 কোটি টাকার প্রণোদনায় পুনর্জীবিত হচ্ছে ব্যবসা বাণিজ্য। এ যাবৎকালের সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন শুরু 1 জুলাই। পুরোদমে বাণিজ্যিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছে ব্যবসায়ীরা। মৌসুমী বায়ু সক্রিয়, 24 ঘন্টার মধ্যে ভারী বর্ষণ, গরমের মাত্রা বেড়েছে। বর্ষার এই সময় অর্থাৎ আষাঢ়ের এই সময়ে বৃষ্টি হওয়ারই কথা, কিন্তু যখন বৃষ্টি কমে যায় তখন দেখা যায় যে গরম বেড়ে যায়। সেই পরিস্থিতিটি আছে, হয়তো আবহাওয়া অফিস বলছেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সবশেষ যে খবরটি দিয়ে শেষ করতে চাই, নন এমপিও শিক্ষকদের 46 কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী। এই ছিল আমার হাতে থাকা আজকের জাতীয় দৈনিকগুলোর উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। দর্শক, আমরা আয়োজনটি শেষ করতে চাই এই বলে, করোনার উচ্চ ঝুঁকির মাত্রা এখন পর্যন্ত আমাদের সামনে বিদ্যমান। এ থেকে সুরক্ষিত থাকার জন্য অবশ্যই আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো। এছাড়া বাইরে অপ্রয়োজন ছাড়া বের হব না। যদি বের হতে হয় অবশ্যই মাস্ক পরিধান করব এবং ঘন ঘন সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধোবো। এই বিধি যদি আমরা মানতে পারি তাহলে হয়তো করোনার ঝুঁকি থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে পারবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।